পুলিশের ইমেজটা ফিরে পাচ্ছে না, কেমন জানি একটা হযবরল হয়ে গেছে। খুলনার একজন পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার আমার মনে হয়, ঘটনা যেটা সেটা বলি। উনি বলতেছে পাবলিকলি আইসা যে কোনো ইন্সপেক্টর যদি, মানে দারোগা, থানার দারোগা বা ইন্সপেক্টর যেটাই বলেন, কোনো ইন্সপেক্টর যদি কোনো কথা লিক করে, গোপন তথ্য লিক করে, তাহলে আমি নিজে তাকে ধৈরাই না গাছে ঝুলামু, আপনারা পিটাইবেন। এবং কসমও কাটছে উনি। কেন এই কথাটা বলছে? ঘটনা হয়েছে কি ভাই জানেন? ধরেন আমি একজন বড় পুলিশ অফিসার, আমি অফিসে আলোচনা করলাম, চলো চৌরাস্তার মোড়ে যাবো, অভিযান চালামু, ওইখানে মাদকের ব্যবসা হয়। রেডি হইতে তো ভাই 10-20 মিনিট লাগে। এর মধ্যে বাথরুমে যায় দেখা গেল যে কোনো একজন পুলিশ ফোন কইরা দিতেছে ওই চৌরাস্তার যে বস ওকে, যে আমরা আসতেছি, তাড়াতাড়ি সইরা পড়ো। হুটাহুট সবাই সইরা পড়লো, পুলিশ গেল, তাওরই পাইল না। এরকম ঘটনা ঘটতেছে। তো ওই অভিজ্ঞতা থেকেই কিন্তু ওই কথাটা বলছে এই পুলিশ অফিসার, যে কেউ যদি কোনো তথ্য লিক করে, মানে আপনারা তথ্য দিবেন কে কোথায় অন্যায় করতেছে, কে মাদক বিক্রি করতেছে, এই তথ্যগুলো আপনারা দিবেন, কিন্তু আমার পুলিশ যদি লিক করে তাহলে ওই যে গাছের ঝুলায়া ওই শাস্তিটা দিবে। পাবলিকের হাতে তুইলা দিতে চায়। ওনাকে ওইখান থেকে প্রত্যাহার করে নিয়ে আসছে, অন্য কোথাও নিয়ে যাবে। ওই কথাটা বলা পাবলিকলি ঠিক হয় নাই, কারণ পুলিশের ইমেজটা তো ভালো না। ওপেনলি এই ধরনের কথা বললে পাবলিকলি কি মেসেজ যাচ্ছে? এর আগে তো ভাই 5ই আগস্টের আগে অনেক ঝুলানের ঘটনা আছে, পুলিশের উপরে অনেক জুলুম হয়েছে তো ভাই, সত্য তো ঘটনা। ওইগুলা মনে করায় দিচ্ছে না উনি, এই পুলিশ অফিসার যেভাবে পাবলিকলি এই কথাটা বলল, মানুষ আরো লাই পাওয়া যাবে। তো এই কথাটা কেন বললাম দেখেন, এই যে মিছিল বাইর হইতেছে, জয় বাংলা আওয়ামী লীগের মিছিল বাইর হচ্ছে, কেন বাইর হচ্ছে? বর্ষপূর্তি, শুভ জন্মদিন। হ্যাঁ, এই 23 তারিখে, এই মাসের 23 তারিখে জন্মদিন। তার মানে আর 2-3 দিনের মধ্যেই এই জন্মদিন পালন করবে। আমার মনে হয় ওই দিন শেখ হাসিনারও আসার কথা, গুজব আর কি, আসবে না তো, আসার কথা। তবে আসলে ভালো হইতো, দিনটা ভালো ছিল, মানে আওয়ামী লীগের শুভ জন্মদিন। ওই দিন যদি আসতো খুবই ভালো হইতো। এই দিন যদি না আসে, আর কবে আসবে জানি না, সেটা নিয়ে পরে আরেকদিন আলোচনা করা যাবে। এখন এই 23 তারিখ উপলক্ষে বেশ মিছিল বাইর হইতেছে ভাই। হ্যাঁ, জয় বাংলা মিছিল বাইর হইতেছে। আওয়ামী লীগ কিন্তু একটা নিষিদ্ধ দল না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটা কিন্তু সবাই জানেন। কিন্তু ওই কার্যক্রম চালাইতেছে, আচ্ছা চালাক, কতজনকে আর ধরবে? কিন্তু যখন ওই মিছিল থেকে বলা হয় এই এদিকে আসবি না, আসলে মাইরা ফালামু, সাবধান এদিকে আসবি না, মিছিল থেকে বলা হইতাছে পুলিশকে এখন আপনারাই বলেন, এই ধরনের হুমকি ধামকি যদি পুলিশকে দেয়, পুলিশের ইমেজ থাকে না। তার মানে কি জানেন, এই ফুটেজটা দেখা এই ডায়লগটা যে মারছে, পুলিশকে যে হুমকিটা দিছে, ওকে এবং ওর আশেপাশে সবাইকে অবশ্যই ধরতে হবে। না ধরলে এটা কিন্তু আরো বাড়তে থাকবে। এর মধ্যে আপনারা দেখছেন এই ঢাকাতে ককটেল ফুটানো হয়েছে, মিছিল থেকে ককটেল ফুটানো হয়েছে। তার মানে ওই সন্ত্রাসী কার্যক্রম চলতেছে। কেন চলবে না ভাই? নেতা যেমন, কর্মী তো তেমনই হবে। আপনারা একটু খেয়াল করেন, আমাদের প্রধানমন্ত্রী, অতীতের প্রধানমন্ত্রী যেভাবে সারা দিন রাত বলে ধরুম মারুম কাটুম, নাম লিস্ট করো, কাউকে আমি ছাড় দেব না, অনেক রকম কথাই বলে। কিন্তু ইদানিং এটা বন্ধ হয়েছে। ইদানিং একটা সুন্দর কথা বলছে যে আমি আমার দেশে আসতে চাই, আমার দেশের মানুষ অনেক অশান্তিতে আছে, কষ্টেতে আছে, আমি তাদের পাশে দাঁড়াইতে চাই, জনগণের পাশে দাঁড়াইতে চাই। কোন জনগণের পাশে আপনি দাঁড়াবেন? 5ই আগস্টে যারা ওই গণভবনের দিকে আগে আসতেছিল পিঁপড়ার মতো, ওই জনগণের পাশে দাঁড়াবেন কি?
নাকি এই যে আমাদের তারেক রহমান সাহেব যেদিন লন্ডন থেকে আসলো, এয়ারপোর্ট থেকে নিয়ে 300 ফিট পুরা ঢাকা শহরে যে জনগণরা ছিল ওই জনগণের পাশে দাঁড়াবেন? নিশ্চয়ই আপনি ওই জনগণের পাশে দাঁড়াবেন না যারা শহীদ হাদির জানাজায় আসছিল, ওই জনগণের পাশে আপনি দাঁড়াবেন না। নিশ্চয়ই আপনি বেগম খালেদা জিয়ার জানাজাতে যে জনগণ আসছিল সেই জনগণের পাশে কি দাঁড়াবেন? নিশ্চয়ই সেই জনগণের পাশে দাঁড়াবেন না। আপনি দাঁড়াবেন কাদের পাশে? আপনার আওয়ামী লীগের পাশে। বাকি সবাই হিসাব আলাদা, আপনার আওয়ামী লীগের পাশেই তো আপনি দাঁড়াবেন। আর এইটাই হচ্ছে বর্তমান যুগের ভুল রাজনীতি। এই পথে আপনি আগেও ছিলেন, এখনো যদি থাকেন আগাইতে পারবেন না। পথ চেঞ্জ করেন, রাস্তা চেঞ্জ করেন। বাংলাদেশে সবাইকে নিয়ে ভাবতে হবে। বাংলাদেশের সবাই তো জনগণ, আপনারাই তো সবাই মন্ত্রী মিনিস্টার বড় বড় নেতা, আমরা তো সাধারণ জনগণ। আমাদের পাশে দাঁড়াইতে হবে, আমাদের পাশে দাঁড়াইবার রাজনীতি করেন। ওই হিংসার জুলুমের রাজনীতি আর চলবে না। এই দেশে জুলুমের রাজনীতি চলবে না। যাই হোক ভাই, যে কথাটা বলার জন্য আসছি, পুলিশের কথা তো বলা হয়ে গেছে। ভাই পুলিশের কথা কেন বললাম বুঝেন তো ভাই? পুলিশ ছাড়া কি বাঁচতে পারবেন? পুলিশ ছাড়া একটা দেশ চলতে পারে? পুলিশ ছাড়া ভাই আপনি 24 ঘন্টা টিকতে পারবেন না পুলিশ ছাড়া। হ্যাঁ, পুলিশ হরতাল করুক না ভাই, হ্যাঁ বলুক যে আমরা 7 দিনের জন্য হরতাল করলাম। ঘরে ঘুমাইতে পারবেন? ঘুমাইতে পারবেন না। দোকানপাটে মালপত্র রাখতে পারবেন? রাখতে পারবেন না। ব্যাংকের টাকা পয়সা রাখতে পারবেন? রাখতে পারবেন না। সব লুটপাট হয়ে যাবে। মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে এই পুলিশ না থাকলে। গণহারে ধর্ষণ হবে তো এই পুলিশ না থাকলে। এই পুলিশ যদি ভাই রাস্তায় যদি না থাকে, একদিন যদি রাস্তায় না থাকে, যাইতে পারবেন অফিসে বা বাসায় ফিরতে পারবেন? গাড়ি চালাইতে পারবেন? পারবেন না। এই যে পচা গলা লাশ কবর থেকে তুইলা আনে, কারা তুইলা আনে? এই পুলিশ তুইলা আনে। এই পুলিশ সারা রাত জাগে বলেই আমরা সারা রাত ঘুমাইতে পারি। পুলিশ তো লাগবেই, পুলিশকে অবহেলা করা যাবে না। যার জন্য পুলিশ নিয়ে কথা বললাম। নতুন পোশাকে পুলিশ আসতেছে, নিশ্চয়ই চাইবো আপনারা সত্যি সত্যি জনগণের বন্ধু হইতে পারবেন আর জালিমের শত্রু হইতে পারবেন। দেশের থেকে দুর্নীতি বন্ধ করতে পারবেন। হ্যাঁ ভাই, দুর্নীতির কথা যখন আসলো একটু কথা বইলা নেই। তারপরে বলুন আমাদের হাসনাত আব্দুল্লাহ আর সাদেক কায়েমের কথা, ওইটা বইলা শেষ দিমু। আমাদের সারোয়ার সাহেবের কথা বলি, ডিসি সারোয়ার সাহেব। ওনাকে তো আপনারা সবাই চিনেন, কেমন মানুষ জানেন তো। আমি ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিয়ে দেখছি ভাই, একজন সৎ মানুষ ভাই। ওনার কাছের মানুষরা আমাকে বলছে একজন সৎ মানুষ। উনি যদি ইচ্ছা করত এই ঢাকা শহরে 50টা বাড়ি বানাইতে পারত, বিদেশের টাকা পয়সা পাচার করতে পারত, অনেক সুযোগ ছিল। কারণ একটা টাইমে তো দেখছেন র্যাবের ম্যাজিস্ট্রেট হিসেবে উনি এই যে ভেজাল খাদ্য নিয়ে এই ঢাকা শহরে অভিযান চালাইছিল। প্রত্যেকটা অভিযান সফল হয়েছিল এবং অনেকটা ভাই রোধ করতে পারছিল। এখন উনি ছিল এই সিলেট শহরে। সিলেটের একটি মাজারে ভাই কোটি কোটি শত কোটি টাকা বছরে আয় হয়। এই টাকা কোথায় যায়, কারা নেয়, কারা খায়, এই ব্যাপারটা উনি সামনে তুলে আনছিল। উনি জানতে চাইছিল এই টাকার হিসাব। আর এই মাজার প্রাঙ্গণে, এই মাজারের আশেপাশে যেভাবে মাদকের ব্যবসা হয় সেটা উনি বন্ধ করতে চাইছিল। এর মধ্যেই কিন্তু উনি বদলি হয়ে গেল। ওইটা যখনই উনি চাইছে তখনই উনি বদলি হয়ে গেল। আচ্ছা, বদলি কইরা যদি আরেকটা শহরে পাঠাইতো, আরেকটা জেলায় পাঠাইতো, সেটা অন্য কথা ছিল। ওনার সমস্ত কার্যক্রমই তো বন্ধ করে দেওয়া হইল। ওনাকে এখন সচিব বানানো হয়েছে, ওনাকে মন্ত্রণালয় নিয়ে আসছে, এখানে উপসচিব হিসাবে এখন উনি অফিসিয়াল কাজকর্ম করবে। ওইভাবে আর অভিযান কি চালাইতে পারবে? পারবে না। দেখেন, একটা ভালো মানুষের কার্যক্রম বন্ধ হয়ে গেল। কারণ এই সিস্টেমের কারণে, এই সিস্টেমের মধ্যে এখন ফেলে দিল সারোয়ার সাহেবকে। দেখবেন এই সিস্টেমে পয়রা যায় ওই সবাই মতো হয়ে গেল। আমরা আরেকজন সারোয়ার সাহেবকে কবে পাবো জানি না, নিশ্চয়ই আসবে, আমরা অপেক্ষায় রইলাম। ভাই ব্রাদার, এবার চলে যাই লন্ডনে। আপনারা তো জানেন ওইখানেও কিন্তু একটা ওই হুমকি ধামকি চলে আসছে। হ্যাঁ ভাই, এই যে যেমন ওই যে পুলিশকে হুমকি দিল, মৃত্যুর হুমকি, মাইরা ফালাবের হুমকি, ওইখানেও কিন্তু এক লোক ছাত্রলীগ করে, হ্যাঁ ছাত্রলীগ করে,
সে কিন্তু ওই যে একটা গাড়ি নিয়ে ভেসপা বা হোন্ডা বাইক কি জানি বলে ওইটা নিয়ে হাসনাত আব্দুল্লাহর গাড়ির পিছনে পিছনে আপনারা দেখছেন ওই ভিডিওটা, গাড়ির ভিতর থেকে ভিডিও করতেছিল আর সে পিছনে বারবার আসতেছিল, আগে যাইতে চাইতেছিল। এরপরে ঘটনাটা আমরা জানি না, সে ভিডিও দেখি নাই। শোনা গেছে কি সে সামনে যায় গাড়িটা আটকাইছে, তারপরে বাঘ বিতণ্ডায় জড়াইছে, ওইখানে হয়তো ধাক্কা ধাক্কি হয়েছে বা কিছু একটা হয়েছে, কিন্তু নিশ্চয়ই হাসনাত আব্দুল্লাহ গাড়ি থেকে বের হবে না, নিশ্চয়ই বের হওয়া উচিত হবে না। ওইখানে তার বন্ধু বান্ধব সেটা মোকাবেলা করছে। ওই লোক যায় একটা মামলা ঢুকে দিছে, কি তাকে মেরে ফেলার হুমকি দিছে, মারতে চাইছে, অ্যাটেম্প টু মার্ডার হাবি জাবি একটা মামলা ঢুকে দিছে, যার জন্য হাসনাত আব্দুল্লাহকে ডাকছিল। হাসনাত আব্দুল্লাহ গেছে, উনি সমস্ত আলাপ করছে, ওনার সাথে ওনার একটা উকিল ছিল, সবকিছু বুঝাই দিছে এবং ওই ভিডিও দেখাইছে। তারপর হাসনাত আব্দুল্লাহ চলে আসছে এবং হাসনাত আব্দুল্লাহ ইংল্যান্ডের পুলিশকে ধন্যবাদ দিছে তাদের কার্যক্রমের জন্য। এখন খেয়াল করেন, এই যে যাওয়ার পর থেকে সবাই দৃষ্টি আমাদের হাসনাত আব্দুল্লাহর দিকে। হাসনাত আব্দুল্লাহর পিছনে ওরা ডিম নিয়ে আসতেছে, ওদেরকে অ্যারেস্ট করতেছে, হাসনাত আব্দুল্লাহ আঙ্গুল দেখাইতেছে, আবার ডিম দেখাইতেছে। ঘৃণার জবাব ঘৃণা দিয়েই দিতেছে ভাই, কাউন্টার জবাব দিয়েই যাচ্ছে। কিন্তু সাদেক কাইয়ুম কোথায়? সাদেক কাইয়ুম কিন্তু এই ফ্রেমের মধ্যে নাই, এই ডিম মারামারির মধ্যে নাই, ওই আঙ্গুল দেখা দেখির মধ্যে নাই। সাদেক কাইয়ুম আছে তার নিজস্ব কাজে, যে কাজে গেছে, যেভাবে চীন থেকে কাজ করে আসছে ঠিক একই কাজ এখানে করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, তাদের লেখাপড়ার মান দেখতেছে, হোস্টেলের মান, থাকার মান, খাওয়ার মান, কেমন ভাবে তারা থাকে, কেমন ভাবে লেখাপড়া করে, কি কি সুযোগ সুবিধা পায়, এইসব দেখতেছে। আর ভিতরে ভিতরে যে কাজটা করার সেটাই করতেছে। সাদেক কাইয়ুম শুধু একজন ছাত্র নেতা না, একজন রাজনীতিবিদ। সাদেক কাইয়ুম তো রাজনীতিতে আসবে, সে তো জানে কি করতে হবে। আর বড় ভাইদের সঙ্গে তাদের যোগাযোগ আছে। আমি বলতে চাচ্ছি জামাতে ইসলাম আর শিবির ইনারা কিন্তু কেউ আলাদা না। এনসিপি আমি মনে করি আলাদা কেউ না, একসাথে আছে, এখনো আছে, আগামীতেও থাকবে। ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত গণভোটের অধিকার আদায় না হবে। কেউ হতাশ হবেন না, গণভোটের অধিকার আদায় হবে। প্রধানমন্ত্রী এই মুহূর্তে নাই, দেশের ভিতরে অনেক রকম প্রবলেম, এই প্রবলেমগুলো নিশ্চয় মোকাবেলা করবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব চারিদিকে নজর একবার বুলান, আইন কানুন ঠিক মতো চলতেছে না, অনেক হত্যাকাণ্ড চলতেছে, দোকানের ভিতরে ঢুইকা চাপাতি দিয়া কোবাইতেছে, মানুষের টাকা পয়সা লুট করে নিয়ে যাইতেছে। আপনাদের মনে আছে ওই যে একজন রংবাজ সন্ত্রাসী কাইল্লা ফারুক নামে, তাকে ধরছিল পুলিশ, তারপরে মাইক দিয়া রাস্তা রাস্তায় হাঁটায়া দেখাইছে যে এই হচ্ছে সে কাইল্লা ফারুক, এই হচ্ছে সেই সন্ত্রাসী। সেই সন্ত্রাসী ভাই ওই জেল থেকে আবার বাইর হয়ে গেছে, বাইর হয়েই কিন্তু বুঝছেন 4টা জায়গায় আবার আক্রমণ করছে। তাকে এখন পুলিশ খুঁজতেছে, হয়তো আবার অ্যারেস্ট করবে। একজন পুলিশ অফিসার এই মিডিয়াতে এসে দুঃখ করে বলতেছিল এই কাইল্লা ফারুকের 12টা মামলা, কত শক্তভাবে তাকে আমরা জেলে পাঠাইলাম, কিন্তু কোন ফাঁকে তারা বাইর হয়ে যায়, কিভাবে বাইর হয়ে যায়, কারা বাইর করে, এইটাই তো বুঝতে পারি না। তারা আমাদের সামনে আইসা, ওইসব আসামিরা আমাদের সামনে আইসা দূর থেকে মুচকি মুচকি হাসে। ভাই ব্রাদার, কিভাবে তো বাইর হয় এটা আপনারা জানেন। বাইর করার জন্য অনেকেই তো দাঁড়ায় থাকে, কালো কোট পয়রা অনেকেই আছে দাঁড়ায় থাকে বাইর করার জন্য, ওইটা তার পেশা, বাইর করাটা তার পেশা। আর পুলিশের পেশা হইলো ঢুকানো, আর ওনাদের পেশা হইলো বাইর করা। এখন আমরা কোন দিকে যাবো? এইটারই তো সংস্কার করার দরকার সবচেয়ে আগে। এই আইন কানুনকে পুরা স্বাধীন করে দেওয়া উচিত। এটা যতক্ষণ পর্যন্ত সরকারের হাতের মুঠায় থাকবে ততক্ষণ ভালো পথে যাইতে পারে না। কেন ভাই জানেন? সরকারের হাতে মুঠায় থাকলে কি হয় জানেন? আমার দলের কেউ যদি ধরা পড়ে সেটা দেখুন এক নজরে, অন্য দলের কেউ যদি ধরা পড়ে সেটা দেখুন অন্য নজরে। কেন এই কথাটা বললাম সেটার প্রমাণ দিতেছি। এই যে ভাই ধর্ষণের মামলা তো কত আপনারা দেখছেন, শেষ না ভাই। দলের নাম নিতে চাই না, কিন্তু ছাত্র শিবিরের একজনের, জিসান নামে একজনের ওই ধর্ষণ মামলার সাথে একটা মামলা জড়ায় গেছে। কি ঘটনা আমরা ক্লিয়ারলি জানি না। আমরা শুনছি কি সে গুম হয়েছে, পরে শুনলাম সে একটা মেয়ে কেস করছে, সে ধর্ষণ করছে। এখন ওই মেয়ের সাথেও কেউ কথা বলতে পারতেছে না, ওই জিসানের সাথেও কেউ কথা বলতে পারতেছে না। ব্যাপারটা বুঝছেন? যার কারণে আমরা আমার নিজের দলের লোকের দিকে নেক নজর, অন্যদিকে বদ নজর। এইটাই তো চলে আসছে অতীতে। এখনো যদি এইটাই চলে তাহলে কি নতুন বাংলাদেশের সন্ধান পাবো আমরা? নিশ্চয়ই না।
অপেক্ষায় রইলাম। আল্লাহ বলছে ভাই ভালো দিনের জন্য অপেক্ষা করো, ভালো দিন মনে মনে কামনা করো, নিশ্চয়ই ভালো দিনের দেখা পাবা। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।